বাংলাদেশ এবং ভারতের বর্ডার কেন্দ্রিক অনেক ঘটনা আপনি শুনেছেন। ফেলানি হত্যাকাণ্ড থেকে শুরু করে ভারতীয় বর্ডার গার্ড বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা করে ফেলে বিভিন্ন সময়। এই যে খুনগুলো হয় এগুলোর পেছনে কারণ কি, কিভাবে হয়, এই ব্যাপারগুলো আমরা অনেকেই জানি না। তো এই যে বর্ডারে যেই ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোর পেছনে কারণ কি, সেগুলো তথ্য প্রমাণ দিয়ে একটু কথা বলবো। আজকের ভিডিওটা যদি পুরোটা দেখেন, আমার বিশ্বাস যে আমার মতো আপনিও নতুন করে ভাববেন যে আসলে বর্ডারে কি হচ্ছে সেই ব্যাপারগুলো তথ্য প্রমাণ দিয়ে আজকে এখানে উল্লেখ করব। বাংলাদেশের একজন বিজিবি সদস্য, যার নাম হচ্ছে গিয়ে সোহেল, সীমান্ত সোহেল নামে তার পরিচয়। সেই সীমান্তের সোহেল নামে যে আইডিটা তিনি চালায়, তিনি তার বিভিন্ন অ্যাক্টিভিটিস, তার দৈনন্দিন কর্মকাণ্ড সেগুলো তুলে ধরে ফেসবুকে। পাশাপাশি তিনি হচ্ছে বর্ডারে যখন দায়িত্ব পালন করে, সেই দায়িত্ব পালনকালীন সময়ে সে কোন ধরনের পরিস্থিতিগুলো ফেস করে সেগুলো নিয়ে বিভিন্ন জনসচেতনতার জন্য ভিডিও বানান। এবং সোহেলের ইন্টেনশন খুবই ক্লিয়ার। সোহেল মানুষকে সচেতন করতে চায়, সেই জায়গা থেকে ভিডিও বানায়। তো আমরা এই যে বর্ডার গার্ড, বাংলাদেশের যেই বর্ডার গার্ডের যেই সৈনিক সেখানে কাজ করেন, তার দুই একটা ভিডিও দেখতে চাই, কারণ তারাই সবচেয়ে ঘনিষ্ঠভাবে জানে যে বর্ডারে কি চলে। তো আমরা শুরুতে একটু চলেন সীমান্তের সোহেল নামে যে আইডি, সেই সোহেলের আইডি থেকেই একটু সোহেলের একটা ভিডিও দেখি, সোহেল কি বলছে বর্ডার পরিস্থিতি নিয়ে। তুমি তো তোমার গরু নিয়ে আসবা না? হ্যাঁ, তুমি তোমার গরু এই ইন্ডিয়াতে পাঠাইছো কি জন্য? তো পিলার আছে, এটা হচ্ছে ইন্ডিয়া, হচ্ছে বাংলাদেশ। এই যে বাংলাদেশ লেখা আছে এখানে, ইন্ডিয়া বাংলাদেশ। এই যে দুই পা দুই দিকে দিয়ে দাঁড়ায় আছি, যে এক পা বাংলাদেশ এক পা ইন্ডিয়া। এই যে শূন্য লাইন, ওই যে দেখেন দূরে গরু দেখা যাচ্ছে। গরু এগুলো কিন্তু বাংলাদেশি গরু, ইন্ডিয়ার ভিতরে আইনা চড়াইতেছে। এখন বিএসএফ দূরে নিয়ে গেলে পরে আমাদের দোষ হবে। এই যে শূন্য লাইন, এটা হচ্ছে বাংলাদেশ অংশ, আর হচ্ছে ইন্ডিয়ান অংশ। এই যে ইন্ডিয়ান অংশ কিন্তু ফাঁকা একদম। এই যে দেখুন, এটা হচ্ছে শূন্য লাইন। এই গাছগুলো হচ্ছে শূন্য লাইন। এদিকে বাংলাদেশ, এদিকে যে ভারত। এই যে ভারতে দেখেন বাংলাদেশের গরু ঘাস খাইতেছে ভারতে। এর ভারতের অংশ, এই যে ভারতের জায়গা এটা। এই ভারতে কিন্তু বাংলাদেশের গরু ঘাস খাইতেছে। এখন এই গরু ধরে নিয়ে গেলে কিন্তু বলা হবে যে, সংবাদ প্রচার হবে মিডিয়াতে যে বাংলাদেশি গরু ধরে নিয়ে গেল বিএসএফ। এখন ইন্ডিয়াতে গেলে তো বাংলাদেশি গরু ধরে নিয়েই যাবে। আপনার জমিতে যদি অন্য কেউ আসে ফসল খায়, আপনি কি করবেন? আপনার ঘরে যদি আরেকজন চুরি করতে আসে, আপনি কি করবেন? নিশ্চয়ই তাকে ধরবেন, পাকড়াও করবেন। ঠিক ব্যাপারটা সেম এরকম। ইন্ডিয়াতে যখন বাংলাদেশি লোক চলে যায়, গরু চলে যায়, তখনই কিন্তু তারা ধরে নিয়ে যায়। এই হচ্ছে মূল ব্যাপারটা। এটা হচ্ছে কি, আমরা ধরেন তার একটা ভিডিও দেখলাম। এই ভিডিওতে যে পয়েন্টটা নিয়ে তিনি কথা বলেছেন, এই যে গরু ভারতের মধ্যে গিয়ে ছেড়ে আসা, এবং যেই লোকটা গরু ছেড়েছে সেখানে আপনারা দেখছেন এই বিজিবির সদস্য তাকে কিন্তু বলতেছে যে কেন ভারতের অংশের ভেতরে তুমি গরু পাঠাইলা। সে কিন্তু কোনো উত্তর করে নাই, সে সুন্দর করে হেঁটে চলে গেছে। তো এই পরিস্থিতিতে যদি মনে করেন কোনোভাবে এই গরু ভারতের কি বলে যে বর্ডার গার্ড যদি এই গরুকে আটক করে, তাহলে বলা হবে বাংলাদেশ থেকে গরু ছাগল সবকিছু ভারত নিয়ে যাচ্ছে, এবং এটা দিয়ে আপনাদের মগজ ধোলাই করা হবে, দেখো ভারতের কি পরিস্থিতি, বাংলাদেশের গরু ছাগল সব নিয়ে যাচ্ছে। এবং গরু নিয়ে যাচ্ছে কেন? আমরা যাতে কোরবানি দিতে না পারি, আমরা যাতে গরুর মাংস খাইতে না পারি, এই কারণে ভারত বাংলাদেশ থেকে গরু সব ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই কথা বলে আপনাদেরকে মগজ ধোলাই করা হবে, আপনাদেরকে ভারত বিরোধী বানানো হবে, আপনাদেরকে ভারতের বিরুদ্ধে হিংসা ঘেন্না আপনার মনের মধ্যে তৈরি করা হবে। চলেন, আমি আসলে এই ব্যাপারগুলোর কথা বলতে হয়, কারণ একটা বড় অপদার্থ শ্রেণী, মূর্খ শ্রেণী যেইভাবে করে ভারত বিদ্বেষ আপনাদের মধ্যে ঢুকায় দিয়া, যেইভাবে করে পাকিস্তানকে এই দেশে আমদানি করতেছে, যেইভাবে করে ভারত বিদ্বেষ আপনার উপর ঢুকায় দিয়া বাংলাদেশের যে একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশকে ধ্বংস করতেছে, পার্শ্ববর্তী একটা দেশের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করতেছে। এই কারণে এই বিষয়টা নিয়ে বারবার কথা বলতে হয়। বর্ডারে কি হচ্ছে, চলুন আমরা আরেকবার একটু দেখি যে এই যে বর্ডার গার্ড যে সোহেল বা বিজিবির কর্মরত, তার আরেকটা ভিডিও দেখি আমরা, এই পয়েন্টে তিনি কি বলছেন, বর্ডারে কি হচ্ছে তার দেখা। বর্ডারে নদীতে মাছ মারতেছে, তারা কিন্তু বাংলাদেশি লোক তারা ইন্ডিয়ার ভিতরে চলে গেছে গিয়ে মাছ মারার জন্য। এবং এই নদীটার ওই সামনে কিন্তু কাঁটাতারের বেড়া বিএসএফ এর, মানে শূন্য লাইন থেকে ভারতের 150 গজ ভিতরে হচ্ছে বিএসএফ এর কাঁটাতারের বেড়া। তো এই 150 গজ কিন্তু ওদের ভারতের। এই 150 গজের বাইরে যে নদী আছে, যে জমি আছে, এগুলা কিন্তু আমাদের লোক কিন্তু এখানে যায়।
এই যে তারা গেছে নদীতে মাছ মারতে, উপরে উঠে আসো, সে বলছি মাছ মারছো না কি মারছো সে কথা তো জিজ্ঞেস করছি না, করছি গুলি করে, তখন কিন্তু এটা সংবাদ প্রচার হবে যে বিএসএফ এর গুলিতে বাংলাদেশ নিহত। আসলে কেন নিহত, এখানে তোমরা নদীর মধ্যে গেছো কি জন্য? এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারা নদী বাড়ি এখানে, এটা বাংলাদেশ না, এখন তাদেরকে বাংলাদেশ না বাড়ি, তারা কেন গেল, নদী কোথায়, এটা নদী কই, শুনতে পারবেন বাংলাদেশের নদী, এটা এই নদী, এটা বাংলাদেশে, হ্যাঁ নদী, এটা বাংলাদেশের নদী। কালকেও ওই যে ব্রাহ্মণবাড়িয়া 2জন বিএসএফ গুলি করে মাইরা দিছে ওই যে বর্ডারে গেছে দেখে। তো তোমরা এই যে বাংলাদেশ, এর হইছে বাংলাদেশ, তুমি বাংলাদেশ পার হইয়া তুমি ইন্ডিয়ার ভিতরে নদীতে মাছ মারতে গেছো কেন? তোমরা অনুমতি আছে যাওয়ার? কেউ বলছে যাইতে? সবাই তো মাইরা খায়, সবাই মাইরা খায়, সবারটা দেখলে হবে না, তোমার নিজেরটা বলো। তোমার কেউ বলছে যাইতে, গেলে বিএসএফ ধরে নিয়ে গেলে গুলি করলে তখন কি হবে? হ্যাঁ, তোমার ঘরে কেউ চুরি করতে আসলে তুমি ছেড়ে দিবা তারে? তাহলে তো তুমি বাংলাদেশের লোক, তুমি কেন ইন্ডিয়ার ভিতরে যাও? ইন্ডিয়ার ভিতরে যাও, বিএসএফ যদি পরে ধরে নিয়ে যায়, গুলি করে দেয়, তখন কার জবাব দিবে কেরা? মানে এই বাংলাদেশিদেরকে নিয়ে মূলত আমাদের কি বলে যে বিজিবি পর্যন্ত থাকে একটা আতঙ্কের মধ্যে, একটা ভয়ের মধ্যে। এত অসভ্য একটা জাতি এরা। এরা পৃথিবীর কোনো নিয়ম মানে না, পৃথিবীর কোনো আইনের তোয়াক্কা করে না। এই যে যে দুইজনকে জিজ্ঞেস করলো যে কেন গেছো ভারতের অংশে, ভারতের ভিতরে গিয়ে কেন মাছ ধরতেছো, গুলি করলে কি হবে, তাদের চেহারায় আপনার একবার মনে হয়েছে কোনো টেনশন আছে? তাদের চেহারার মধ্যে একবার কোনো আপনি দেখছেন যে কোনো অপরাধ বোধ আছে? কিচ্ছু নাই, হাসি খুশি, তারা নর্মাল, সবাই যাই গেছি। মানে তারা বুঝতেই চেষ্টা করবে না যে এই দেশের, একটা দেশের বর্ডার ক্রস করে আরেকটা দেশে অবৈধভাবে ঢোকা পুরো পৃথিবীর ল অনুযায়ী ভয়ঙ্কর রকমের ক্রাইম। এই অথর্বদেরকে আপনি বুঝাইতেই পারবেন না, যেটা বুঝাইতে পারেন না ফেলানিকে। ফেলানির বাপ এবং ভাই দীর্ঘদিন যাবৎ ভারত থেকে চোরাচালান করে, তারা প্রতিনিয়ত চোরাচালানের সঙ্গে জড়িত। ফেলানি কোথায় গুলিবিদ্ধ অবস্থায় ছিল? বাংলাদেশের ভেতরে? কোথায় দেখছেন তার লাশটা? কাঁটাতারের মাথায়? কাঁটাতারের মাথায় ফেলানি গেল কিভাবে? এই প্রশ্নটা আপনার বিবেক একবার খেলে না? ফেলানি কেন কাঁটাতারের মাঝখানে ছিল? ফেলানির বাপ এবং ভাই পার হয়ে চলে আসছে, ফেলানি পার হইতে পারেনি, কিন্তু যাবে কেন? একটা দেশের নিরাপত্তা, একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা সেই দেশের দায়িত্ব। সেই এক একটা দেশ তার দেশের ভূখণ্ডের অধিকার রক্ষা করার জন্য যুদ্ধ করে। এই পরিস্থিতিতে আপনি আরেক দেশের বর্ডার পার হয়ে ঢুকবেন, আপনি সেখানে চোরাচালান করবেন, আপনি সেখানে গরু ছাগল চড়াবেন, আপনি সেখানে মাছ ধরবেন, কিন্তু আপনি মনে করেন এটা আপনার বাপের অধিকার। আপনি ভারতের সঙ্গে যা ইচ্ছা করতে পারেন, ভারতের ভূখণ্ডে আপনি যা ইচ্ছা করতে পারবেন, যখন ইচ্ছা যাইতে পারবেন, আপনার কি কেউ কিছু বলতে পারবে না? কেন ভাই? হু আর ইউ? হু আর ইউ? প্রশ্ন করেন। বর্ডারে শুধু খুন খুন খুন, এই ন্যারেটিভ, এটা নিয়েও আমি পরে কিছু জঙ্গিদের কথাবার্তা আপনাকে শোনাবো। কিন্তু তার আগে আমরা আরেকবার একটু দেখি যে এই সীমান্ত সোহেল তার আরেকটা ভিডিও, যেখানে সে অনেক স্পষ্টভাবে তুলে ধরছে। এবং আমি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সীমান্ত সোহেল যখন এই ভিডিওটা বানিয়েছে সীমান্তের এই ক্রাইসিস গুলো নিয়ে, আমি তার কয়েকটা ভিডিও আরো রেখেছিলাম, কিছু ভিডিও যেগুলো আপনাদেরকে দেখাবো বলে। কিন্তু আজকে ঢুকে দেখলাম যে সীমান্ত সোহেল ক্ষমা চেয়ে একটা ভিডিও বানিয়েছে। সবাই আমাকে ক্ষমা করবেন, আমি সত্যটা তুলে ধরতে চেয়েছি, মানুষকে সচেতন করতে চেয়েছি, আমি কোনোভাবেই ভারতের পক্ষে কিছু বলি নাই হ্যানতেন। মানে এই লোকটাকে প্রতিনিয়ত এখন হুমকি দেওয়া হচ্ছে, তুই বর্ডারের এইগুলা কেন প্রকাশ করলি, এই লোকটাকে হুমকি দেওয়া হচ্ছে। এবং একজন বিজিবির সদস্য, যে তার দায়িত্বকালীন সময় তার অন্য সহকর্মীরাও সঙ্গে ছিল, সেখানে দাঁড়িয়ে ভিডিও করে মানুষকে সচেতনতার জন্য এগুলো বলতেছিল, তাকে এখন প্রচন্ড হুমকির মধ্যে পড়তে হয়েছে। সোহেল গতকালকে অনলাইনে এসে মাপ চাইছে। আমি আজকে ঢুকে দেখলাম তার অনেক ভিডিও নাই, তার ভিডিওগুলো সরাতে বাধ্য করা হয়েছে তাকে। তো সোহেল সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে যেই কারণে, সেই ব্যাপারটার সেই ভিডিওটা আমরা একটু দেখি, যে কোন ভিডিওটা বানানোর কারণে সোহেলকে এখন হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে প্রতিনিয়ত মৌলবাদীদের দিক থেকে, যে সত্য কেন প্রকাশ করলি, সত্য প্রকাশ করা যাবে না। এই হচ্ছে গিয়ে এই দেশের বাঙ্গু মুসলমানদের ইমান। চলুন দেখি কোন ভিডিওটার জন্য সবচেয়ে বেশি হুমকি পেয়েছে এই বিজিবির সদস্য। আমরা একটু ভিডিওটা দেখি। ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি সবার সাথে। সেটি হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই যে বাংলাদেশ ভারত সীমান্তে যে অনেক সময় দুর্ঘটনা ঘটে, বিএসএফ বাংলাদেশি জনগণকে ধরে নিয়ে যায়, এটা কেন হয়? মানে তার মানে বিজিবি কি করে, কেন বিএসএফ ধরে নিয়ে যায়? আপনাদেরকে একটি সহজে একটি জিনিস বুঝাই, সেটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত জিরো লাইন থেকে
150 গজ অভ্যন্তরে, ভারতের অভ্যন্তরে হচ্ছে তাদের কাঁটাতারের বেড়া, মানে জিরো লাইন থেকে 150 গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং 150 গজ ভারতের অভ্যন্তরে, এই 300 গজ হচ্ছে আন্তর্জাতিক সীমারেখা। এখানে কোনো দেশই একটু আপনারাও তার এই পয়েন্টগুলো একটু শুনে রাখেন, একটু আপনিও জেনে রাখেন যে জিরো ল্যান্ড কাকে বলে, নোম্যান্স ল্যান্ড কাকে বলে, বর্ডার কাকে বলে, বর্ডারের রুলস কি। আমাদেরই বিজিবি সদস্য বলতেছে, এখানে কিন্তু অন্তত নিজে জানেন, নিজে শিখেন। আপনার স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না। এই জন্য এই জায়গাটি আন্তর্জাতিক সীমারেখা, এখানে কোনো দেশই কোনো কিছু করতে পারে না। এই করতে না পারার কারণে এই জায়গাটিকে বলা হয়, 150 গজকে বলা হয় নো ম্যানস ল্যান্ড, মানে এখানে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যায় না। এই জন্য বাংলাদেশ ভারত সীমান্তের 0 লাইন থেকে 150 গজ ভারতের অভ্যন্তর হচ্ছে তাদের কাঁটাতারের বেড়া। এখন বাংলাদেশের চোরাকারবারিরা কি করে, এই কাঁটাতারের বেড়ায় কেটে অথবা এই কাঁটাতারের বেড়া পার হয়ে ওই দেশে যায় চোরা চালানি মালামাল আনার জন্য, নেয়া আনা করার জন্য। মূলত দুর্ঘটনাগুলো এখানেই ঘটে। ধরেন আপনার বাসায় যদি কেউ চুরি করতে আসে, আপনার পাশের বাসার, তাহলে কি আপনি ছেড়ে দিবেন? তাকে অবশ্যই আপনি পাকড়াও করবেন, মারবেন অথবা কিছু একটা করতে চাইবেন। তো মূলত সমস্যাটা এখান থেকেই শুরু। এই জন্যই সমস্যাটা ঘটে যে যখন ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশি চোরাকারবারীরা চোরাচালানি করতে চায়, তখনই কিন্তু বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায় অথবা ফায়ার করে অথবা দুর্ঘটনা ঘটে। যদি তাদেরকে তারা যদি বাংলাদেশের চোরাকারবারী যদি ইন্ডিয়ান সীমান্তে না যাইতো, তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটতো না। এখন আরেকটি প্রশ্ন আসে যে তাহলে আমরা কেন ভারতের লোকজনকে আমরা ধরি না, তাদেরকে কেন পাকড়াও করি না? এটার কারণ হচ্ছে যে তাদের যেহেতু কাঁটাতারের বেড়া আছে, এই জন্য সচরাচর তাদের দেশের মানুষ আমাদের এদিকে আসতে পারে না। এই কাঁটাতারের বেড়া পার হয়েই তাদের যে জমিগুলো আছে, এগুলোই অনেক সময় অনেক জায়গায় অনাবাদি থাকে। এগুলো আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো, যে যখন সীমান্তে টহলে যাব, যে কিছু কিছু জায়গা আছে যেখানে ভারতীয় যে জায়গাগুলো আছে কাঁটাতারের বাহিরে 150 গজের ভিতরে, এগুলো অনাবাদি থাকে এবং তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। এবং যদিও আবাদ করে এবং যদিও লোকজন আসে, তখন সেখানে আপনার বিএসএফ এর যে গেট আছে, গেট দিয়ে আসে, এন্ট্রি করা থাকে, আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে চলে যেতে হয়। তারা ইচ্ছা করলে আসতে পারে না। মূলত এই জন্যই তারা আমাদের দিকে আসেও না, আমরা তাদেরকে পাকড়াও করি না, তাদেরকে আমরা কিছুই করতে পারি না। এখন এই পয়েন্টটাকে একটু মাথায় রাখবেন যে আমাদের বিজিবির গুলিতে কেন ভারতীয়রা মরে না, কারণ ভারতীয়রা চোরাচালান করার জন্য বাংলাদেশে আসে না। শুধুমাত্র বাংলাদেশ থেকেই বাঙালিরা, যারা সারাদিন ভারত বয়কট, দিল্লি না ঢাকা, ইন্ডিয়া খারাপ, বয়কট ইন্ডিয়া করে, সেই বাঙালিরাই একমাত্র চোরাচালান করার জন্য, ভারত থেকে পণ্য চুরি করে আনার জন্য তারা হচ্ছে গিয়ে বর্ডার কাঁটাতার পার হয়। ভারতীয়রা বাংলাদেশের বর্ডারে এসেছে, ধরা পড়েছে, গ্রেপ্তার হয়েছে কিংবা গুলি খেয়েছে, এমন রেকর্ড নাই সাধারণত। কারণ ভারতীয়রা আসে না এই দেশে কিছু করতে। এই দেশের আমরাই বারবার ভারতের অভ্যন্তরে যাই অপকর্ম করার জন্য। বাংলাদেশি চোরাকারবারি যারা আছে, তারা যদি ওইখানে না যাইতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হতো না। তো আমরা যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করি যে তারা যাতে বাংলাদেশের এই সীমান্তে গিয়ে এইসব দুর্ঘটনা না ঘটাইতে পারে এবং যারা যাতে ভারতে না যায়, এগুলো আমরা চেষ্টা করি। কিন্তু আমাদের একটি ক্যাম্পের অপোজিটে দেখা গেছে ভারতের 2-3টা ক্যাম্প থাকে এবং আমাদের দায়িত্বপূর্ণ এলাকা থাকে 4 কিলোমিটার 5 কিলোমিটার। তো আমরা একটা টহল পার্টি গেলে তো নির্দিষ্ট একটা জায়গা, পুরো 5 কিলোমিটার এলাকা তো আর আমাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তারপর আমরা যতটা সম্ভব চেষ্টা করি এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থ ও সুন্দরভাবে দেশ রক্ষা এবং দেশের সীমান্ত রক্ষায় কাজ করতে পারি। আরো কোনো বিজিবি সম্পর্কে অথবা সীমান্ত সম্পর্কে কোনো যদি তথ্য জানার থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই হচ্ছে কি আমরা একজন বিজিবি সদস্যের কাছ থেকেই জানলাম পরিস্থিতিটা। আপনার বিবেক কি বলে? সীমান্তে যা হচ্ছে এটা কি রাইট? আমরা আমরা বাংলাদেশিরা সীমান্তে যা করছি সেগুলো কি সঠিক? মানে অন্যের দিকে আঙ্গুল তুলবার আগে আমরা কেন নিজের দোষটা নিয়ে কথা বলছি না? মানে আমার যে দোষ আছে, আমি যে অপকর্ম করতেছি সেটা নিয়ে আমরা কথা বলতেছি না, অথচ আমরা কোনো অপরাধ করতে গেলে, ভয়ঙ্কর রকমের ক্রাইম করতে গেলে, কেউ যখন ক্রাইমে বাধা দিচ্ছে তখন সেটা অপরাধ হয়ে যাচ্ছে। কেন আপনার বিবেক দিয়ে আপনি একবার প্রশ্ন করেন না আপনার বিরুদ্ধে ভারত বিদ্বেষ ছড়ানোর জন্য এই যে ইনকিলাব মঞ্চের যে জাবের নামে একটা অথর্ব আছে, পাকিস্তানি হায়না, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলো, তারপর দিনই জাবের ভারতের বিরুদ্ধে 7 দফা দাবি ঘোষণা করলো।
সেখানে বলা হলো সীমান্তে মানুষ মেরে ফেলতে অজস্র মানুষ, অগণিত মানুষ। ভারতীয় একজন কেন মারা যায় না? ভারতীয়রা আসে না এখানে চুরি করতে? এই জাবেরের মতো লোকগুলো, এই ইনকিলাব মঞ্চের মতো টোকাইয়ের বাচ্চাগুলো আপনাদের ভিতরে ভারত বিদ্বেষ ছড়ানোর জন্য এগুলোকে ক্যাশ করতেছে। এরা কি আজ পর্যন্ত কোনোদিন বলছে যে বাংলাদেশের নাগরিকরা ভারতে গিয়ে চোরাচালান করে, এটার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেন? বা বাংলাদেশের নাগরিকরা আপনারা কেউ ভারতে চোরাচালান করবেন না, ভারতের বর্ডার পার হবেন না, এই কথা কি আজ পর্যন্ত কারো মুখে শুনছেন? বুকে হাত দিয়া বলেন তো। কিন্তু অন্যায়ের শুরুটা কোথায়? অন্যায়ের শুরুটা তো চোরাচালানে। অন্যায়ের শুরুটা তো হয় হচ্ছে আপনি আরেক দেশের যে সীমান্ত সেটাকে ভেদ করে অন্যায়ভাবে অপরাধ করে আরেক দেশে ঢুকে যাচ্ছেন। অপরাধের শুরু এখানে। আপনারা তো এইটা নিয়ে কোনোদিন কথা বলতে দেখছেন ইনকিলাব মঞ্চকে? কিংবা এই যে বড় বড় ইসলামী সংগঠনের নামে মূলত পাকিস্তানি যে দলগুলো যারা 24 ঘন্টা ভারতের বিরুদ্ধে জিগির করে, তাদেরকে জীবনে কোনদিন শুনছেন যে হে মুসলমানগণ, তোমরা কখনো ভারতের বর্ডারে পার হইয়া যাইও না, ভারতের থেকে গিয়ে পণ্য চোরাচালান কইরা আইনো না, এটা করা উচিত না? এই শব্দটা আজ পর্যন্ত এদের মুখে আপনি শুনছেন? শোনেন নাই। কিন্তু এরা 24 ঘন্টা আপনাকে ভারত বিরোধিতার দোকান, সেই দোকান টিকায় রাখার জন্য আপনার মধ্যে বর্ডারে ফেলানিকে মেরে ফেললো, এটা করলো, এটা করলো। কিন্তু ফেলানির ভাই এবং বাপ কেন দীর্ঘদিন যাবত চোরাচালানে যুক্ত সেটা কিন্তু আপনি জানবেন না, সেটা জীবনেও তারা বলবে না এই পয়েন্টে কথা। কিন্তু আপনার কি মনে হয় না, আপনি একটু ভাবেন তো বিবেক দিয়া, যে এই পয়েন্টটা নিয়ে কথা বলা দরকার, প্রশ্ন তোলা দরকার যে কেন বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতেছে? এটা নিয়ে প্রশ্ন তোলা দরকার না? সারাদিন বসে বসে অনলাইনে বাঁশের কেল্লা লাইক দিয়ে রাখছেন, বাঁশের কেল্লা থেকে যা বলে সেটাই আপনার কাছে সংবাদ। সংবাদের পেছনে বাস্তবতা সম্পর্কে ন্যূনতম একটু খবর নেবার চেষ্টা করেন না আপনি? যেমন আপনাকে আরেকটা ভিডিও দেখাই আমি। এই ভিডিওতে আরেকটা জঙ্গি কি বলতেছে দেখেন, আমি ওর কথাগুলোকে একটু ডিকোড করে আপনাকে বোঝাই ভারত বিদ্বেষ কিভাবে আপনাদের মধ্যে ছড়ানো হয়। এর জন্য আমরা বিচার চাইছি। একটা জাতি যেমন আল্লাহ তাআলা তাদের তেমন শাসক নিযুক্ত করে। ভারতের মানুষেরা জাতিগতভাবে হিন্দুত্ববাদী, তারা মুসলমানদেরকে চাকর মনে করে অথবা নিম্নবর্ণী হিন্দু মনে করে যারা মুসলমান হয়ে গেছে। এর জন্য ভারতে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর মতো হিন্দুত্ববাদীরা বিজিত হয়। তারা এই জন্য বিজিত হয় কারণ তাদের জনগণ তাদের তেমন নেতা চায়। এবং এইটাতে আমাদের ক্ষতি না, আমাদের লাভ আছে। কেন? কারণ বাংলাদেশের মানুষদেরকে বুঝতে হবে, বাংলাদেশের মানুষকে শিখতে হবে যে ভারত শুধু বিজেপি না, ভারত জনগণ হিসেবেও, দেশ হিসেবে আমাদের শত্রু। তারা আমাদের ভালো চায় না, তারা মনে করে যে আমরা হচ্ছে তাদের চাকর বাকর। এইটা যেদিন বাংলাদেশের জনগণ বুঝবে, সেদিন থেকে বাংলাদেশের জনগণ কি করবে? স্বাধীনতার পথে হাঁটবে, সেটা তারা নিজেদের মূল্য দিতে শিখবে। ভারতের এই হ্যাডামই নাই, এই সাহসই নাই যে তারা আইসা আমাদের সাথে সামরিকভাবে লড়াই করবে। যদি করতো তাহলে 5ই আগস্টের পরে তা আক্রমণ করে ফেলতো। তারা করে নেই, তারা রাজনীতি দিয়ে করে। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে, তুমি মানুষদেরকে দাস বানায় রাখতে পারবা না। মানুষদেরকে তুমি কখনোই গোলামীর জিঞ্জির পরায় রাখতে পারবা না। মানুষ একদিন না একদিন ইনশাআল্লাহ সে তার অধিকার, সে তার বিচার সে চাইবে এবং সে সেটা পেয়ে ছাড়বে। মানুষ কিন্তু গরু ছাগল না, সে তো জীবিত থাকবে না, সে বাঁচার মতো বাঁচতে চায়। এটা হচ্ছে মানুষের স্বভাব। ইনশাআল্লাহ হাতি ভাই তো এটা বলে গেছে যে জিতটাই জীবন না, লড়াইটাই জীবন। আমরা যারা বেঁচে আছি আমরা শুধু লড়াই করতেছি, আর আমরা জানি যে আমাদের মৃত্যু আছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেছে তোমাদের জন্ম রেখে তোমাদের মৃত্যু আমি লিখে দিচ্ছি, তাহলে আমরা ভয় পাবো কেন? আমাদেরকে লড়াই করেই যেতে হবে। আর আমাদের লড়াইটা কাদের জন্য? সবার জন্য। সব তো আমরা এই হায়নার কথাগুলো শুনলেন, নিজে মাথায় ধর্মীয় একাপট্টি বাইধা ইনকিলাব মঞ্চের নামে পাকিস্তান থেকে ফান্ড পাইয়া সেই ফান্ডের নামে তারা সেই ফান্ড দিয়ে সেখানে তারা ভারত বিরোধী কর্মকাণ্ড করতেছে। আসেন ওর কথাটাকে যদি আমরা ধরি, এই যে আপনাদেরকে এত সময় বর্ডারে যা যা হয় সেগুলো দেখাইলাম, এগুলো নিয়ে এরা জীবনে কোনোদিন কথা বলছে? এই হায়নার দল পাকিস্তানি এই জঙ্গির বাচ্চাগুলো ভারতে কেন শুভেন্দু যেতে এটা নিয়ে তাদের গাঁড় ফেটে যায়, হ্যাঁ, গোয়া ফেটে যায়। কিন্তু ভারতের জনগণ কাকে নির্ধারণ করবে, কাকে নেতা বানাবে, সেই অধিকার ভারতের জনগণের, সেটা তাদের ব্যাপার। মমতা হেরে যাওয়ায় এদের মাথায় পুরো আউলাঝোলা হয়ে গেছে মাথা। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় এরা কুত্তা পাগল হয়ে গেছে এক একটা। বলতেছে যদি ভারতের সামরিক সক্ষমতা থাকতো বাংলাদেশকে অ্যাটাক করা, তাহলে 5 তারিখের পরে করে ফেলতো। ভারত তোর মতো গাঞ্জা খাইয়া রাস্তায় দাঁড়ায় থাকে না, অন্য দেশের ভিক্ষার উপরে ভারত চলে না। হ্যাঁ, ভারত তোর মতো 2 টাকা ছাপরি না যে একটা রাষ্ট্র বাংলাদেশে হামলা চালাবে তোর মতো ছাগলের কথায়। ভারত বাংলাদেশে হামলা চালাবার মতো একটা শব্দ কোনোদিন উচ্চারণ করে নাই।
পারলে কেউ প্রমাণ দিয়েন। ভারতের নরেন্দ্র মোদী এমন কোনো হুমকি দিছে কিনা, অমিত শাহ এমন কোনো হুমকি দিছে কিনা? ভারতে দু চারটা ছাগল পাগল নাই সেটা তো বাস্তবতা না। ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ছাগল পাগল আছে, বাংলাদেশের মতোই। তো নেতৃস্থানীয় সরকারের থেকে কোনো রকম হুমকি দেওয়া হয়েছিল কিনা বাংলাদেশকে একটু দেখেন তো। বাংলাদেশ থেকে সরকার প্রতিদিন হুমকি দিয়ে গেছে, 7 সিস্টার খেয়ে দেবো, এটা করে ফেলবো, এটা করে ফেলবো, মানে বিভিন্ন বয়ান। এই যে টোকাইয়ের বাচ্চাটা কথা বললো, ও ও বাংলাদেশে চাইবো শরিয়া আইন, বাংলাদেশে কোরআনের আইন চলবে, ও কিন্তু ওর লেবাস থেকে শুরু করে ওদের দাবি কিন্তু এইটাই। বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে গিয়ে মুসলমান, অতএব এখানে ইসলামী আইন চলতে হবে। কিন্তু ভারতে বেশিরভাগ হিন্দু, সেখানে হিন্দু আইন চলা যাবে না, তাহলে তারা সন্ত্রাসী। আর তুমি যখন বলবা শরিয়ার বাংলাদেশ চাই, তুমি যখন বলবা জঙ্গিদের বাংলাদেশ চাই, তখন সেটা সন্ত্রাসবাদ না। কিন্তু জঙ্গিবাদের দায়ে হিন্দু ধর্মের কোনো সংগঠন কিংবা কোনো গোষ্ঠী পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে জঙ্গি হামলা করছে, আত্মঘাতী হামলা করছে, কারো উপরে ছুরি নিয়ে ঝাঁপায় পড়ছে, কারো কল্লার দাম ধার্য করছে, একটু দেখেন তো আমাকে, আমার জানা নাই আসলে হিন্দু ধর্মের কোনো সংগঠন পৃথিবী জুড়ে জঙ্গি হিসেবে মানে পাইছে কিনা। এখন বাংলাদেশের লোকজন কি বলে সেটা হিসাব বাদ দেন, বাংলাদেশের তো প্রত্যেকদিন এই জঙ্গি গোষ্ঠী, বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠী, এই যে জঙ্গি বললো, ভারতের নাগরিকরাই খারাপ, ভারতের জনগণরাই হচ্ছে জঙ্গি। এই জঙ্গিটাই বলে দিল। এই জঙ্গিদের কথা না, আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বে কোন দেশ ভারতের কোন একটা ধর্মীয় সংগঠনকে জঙ্গি আখ্যা দিচ্ছে এমন দেখায় তো, কিংবা কোথাও তার জঙ্গি হামলা করতে গেছে এটা দেখায় তো। ভারত কোন দেশের উপরে অনাধিকার চর্চা করে গিয়ে আগায়া হামলা করছে একটু প্রমাণ দিয়েন তো। না, হামলা করে নাই। কিন্তু 71 সালেই বাংলাদেশকে জন্ম দেওয়ার জন্য ভারত অস্ত্র, ট্রেনিং, খাদ্য, আশ্রয় সব দিছে, নিজেরা সরাসরি আইসা যুদ্ধ করে দিছে, যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছে। এই হায়নার বাচ্চা ইনকিলাব মঞ্চের এই যে শুয়ার, যেটার কথা শুনলেন আপনারা, এই শুয়ারদেরকে স্বাধীন করার জন্য ভারতের সেনারা যুদ্ধ করছে, তারা এখানে এসে লড়াই করছে পাকিস্তানি হায়নার বিরুদ্ধে এবং জীবনও দিছে। আজকে দাঁড়ায়া ভারত বিদ্বেষটাকে এমন জায়গায় নিয়ে গেছেন এই দেশে আপনারা, শুধুমাত্র পাকিস্তানকে খুশি করার জন্য, শুধুমাত্র 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য। 71 আপনার বাপদেরকে হারাইছে ভারত এবং বাংলাদেশ মিলে একসাথে যুদ্ধ করে, সেই যন্ত্রণা আপনারা ভুলতে পারেন না। 24 ঘন্টা ভারত বিদ্বেষ আপনাদের মাথায়। আমার চ্যালেঞ্জ রইল, এই যে বর্ডারে যে ঘটনাগুলো ঘটে, যেটা নিয়ে এত সময় তথ্যপাত্রগুলো দেখেন, একজন বিজেপির সদস্যই বললেন কি হচ্ছে সেখানে, যদি আপনার ইমানের জোর থাকে, যদি আপনার কাছে মনে হয় ইসলাম, একজন মুসলমান হিসেবে আপনাকে সত্য বলতে বলে ইসলাম, আপনাকে ইসলাম বলে যে যেটা সত্য সেটা প্রকাশ করো, মিথ্যা বইল না, যদি আপনার ইসলাম এটা শিখায় আপনাকে, তাহলে বর্ডারের এই চোরাচালান নিয়ে কথা বলেন, বর্ডারের এই অপকর্মগুলো নিয়ে কথা বলেন, এইগুলা বন্ধ করতে বলেন বাংলাদেশের নাগরিকদেরকে। সামনে কুরবানির ঈদ আসতেছে, বর্ডার লাগোয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে বিভিন্ন বর্ডারগুলোতে ওপেন বাজার বসে চোরাই গরু। ভারত থেকে চুরি করে যে গরুগুলো আসা হয় বাংলাদেশে, সেই গরুগুলো নিয়ে প্রশাসনের সহযোগিতায় ওখানকার ডিসি, এসপি, পুলিশ থেকে শুরু করে সবাই জানে, সবার চোখের সামনে বড় বড় বাজার বসে, চোরাই গরুর বাজার। সেই টাকা এই দেশের কি বলে ওসি থেকে এমপি থেকে শুরু করে স্থানীয় চেয়ারম্যান বলেন, যা বলেন, ডিসি, সবার পকেটে টাকা যায় এই চুরির টাকা। বর্ডারে যে অপকর্মগুলো হতেছে সেই শতভাগ দায় বাংলাদেশ সরকারের, বর্ডারে যে অপকর্ম হইতেছে সেই শতভাগ দায় বাংলাদেশের নাগরিকদের। বর্ডারে যে ক্লিং হইতেছে, তীব্র নিন্দা জানাই ভারতের বর্ডার গার্ডের হাতে যদি কেউ খুন হয়, কারণ বর্ডারে কাউকে খুন করার অধিকার পৃথিবীর কোনো ল কাউকে দেয় না। ভারতের হাতে যদি একটা বাংলাদেশের নাগরিক খুন হয়, সেটা তীব্র প্রতিবাদ জানাই, বিচার দাবি করি। কিন্তু সেই খুনের পেছনের কারণটা কি সেটা উদ্ঘাটন করতে হবে, সেটা উদ্ঘাটন করে সেটা মানুষের সামনে আনতে হবে, এবং তার যে অপকর্ম ছিল সেই অপকর্মটাও তুলে আনতে হবে। এটাই সম্ভবত ইসলাম বলে সত্য প্রকাশ করা। আজকে এই ভিডিওটা বানাবার কারণে অনেক আপনারা বলতে পারেন আমি ভারতের দালালি করতেছি, আমি তো তথ্যপাত্র দিয়ে কথা বলতেছি। আপনি আপনার ভেতরে যে প্রচন্ড পাকিস্তান প্রেম, আপনার ভিতরে যে প্রচন্ড কি বলা হয় ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, এই যে ঘেন্না নিয়ে বেঁচে আছেন আপনি একটা কৃমির মতো, আপনি তথ্যপত্র ছাড়া কথা বলেন, আমি তথ্যপত্র ছাড়া কথা বলি না, আমি তথ্য দিয়ে কথা বলতেছি। কোরবানির ঈদ নিয়ে বর্ডারগুলোতে চোরাই গরুর বাজার বসবে, যদি সম্ভব হয় এটার বিরুদ্ধে কথা বলেন, সত্যটা তুলে ধরেন।
অন্ধের মতো শুধুমাত্র পাকিস্তানের দালালি করার জন্য, রাজাকারের বাচ্চা প্রমাণ করার জন্য নিজেকে, জঙ্গি প্রমাণ করার জন্য নিজেকে অন্ধের মতো ভারত বিরোধিতা করবেন না। ভারতের যদি কোনো অন্যায় থাকে যুক্তি তর্ক দিয়ে প্রমাণ দিয়ে সেটার পক্ষে কথা বলেন, বিরোধিতা করেন ভারতের, আমি সমর্থন করি। কিন্তু আপনি চুরি করতে যাবেন, আপনি ডাকাতি করতে যাবেন, আপনি জামনচা করতে যাবেন আরেকজনের দেশের ভেতরে ঢুকে, কিন্তু সে আপনাকে বাধা দিলে সে ক্রিমিনাল হয়ে যাবে, নো, পৃথিবীর কোনো ল এটাকে অ্যালাউ করে না। আপনি যেটা বলছেন, শুধু এই বাংলাদেশটাকে আজকে জঙ্গিস্থান বানাইছেন, জঙ্গিস্থান বলে আপনি এগুলো বলে পার পেয়ে যাচ্ছেন। ইনকিলাব মঞ্চের এই যে অথর্ব বলছে সামরিক শক্তিতে বাংলাদেশ কোনোদিনই পারবে না, মানে ভারত কোনোদিন পারবে না, যেই কথা তারা সাহস করে না, এই কথা শুনে অনেকের ইমানি জোশ লাভ দিয়ে উঠতেছে, ওরে বাবা বাংলাদেশ কত পাওয়ারফুল। মূর্খ, একবার গুগল কর, গুগলে গিয়ে লেখ পুরো পৃথিবীতে সামরিক শক্তিতে ভারত কত নম্বরে আছে, বাংলাদেশ কত নম্বরে আছে, ভারতের পারমাণবিক শক্তি কি কি আছে, বা ভারতের সামরিক শক্তি কি কি আছে, বাংলাদেশের সামরিক শক্তি কি আছে, একটু গুগল কর। এই ছাগলদের কথায় লাফাইস না, ওদের পকেটে পাকিস্তান থেকে টাকা আসে, তোর আসে না। ফকিন্নির বাচ্চা, তোর পকেটে টাকা আসে না, কিন্তু তোর মতো ছাগলগুলার ব্রেন ওয়াশ কইরা এদের সঙ্গে জি হুজুর বলাইয়া ও টাকা কামাচ্ছে। তুই ছাগলের বাচ্চার মতো চিল্লাচ্ছিস। আমি যে কথাগুলো বললাম একটু বিবেক দিয়ে চিন্তা করেন, দেখেন হিসেব মেলে কিনা। ধন্যবাদ সবাইকে।